আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত ক্লাসে। আজকে আমরা অধ্যায় 1 যেখানে হচ্ছে বাস্তব সংখ্যা নিয়ে অনেক আলোচনা করা হয়েছে। তো আজকে হচ্ছে যেহেতু বেসিক পার্ট, তো আমরা আজকে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব এবং এই টপিকগুলো যদি আপনারা বুঝতে পারেন তাহলে এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক এবং হচ্ছে আপনারা যখন এর পরের ক্লাসে যাবেন তখন সবগুলো ম্যাথ হচ্ছে সহজেই বুঝতে পারবেন এবং বেসিক ক্লিয়ার থাকলে যে কোনো ধরনের ম্যাথ আপনারা সহজে পরীক্ষায় আনসার করতে পারবেন। তাহলে আজকে আমরা প্রথমে টপিকগুলো জেনে নিব কি কি টপিক আছে। তো আজকে আমরা প্রথমে দেখবো বাস্তব সংখ্যা, যে চ্যাপ্টারটি পড়তেছি। তো বাস্তব সংখ্যা কি সেটা আগে জেনে নিব, তারপর হচ্ছে বাস্তব সংখ্যার প্রকারভেদ জানবো, তারপর হচ্ছে বাস্তব সংখ্যার মৌলিক বৈশিষ্ট্য, দশমিক ভগ্নাংশ, আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে পরিবর্তন, অর্থাৎ সহজ নিয়মে আমরা দেখবো কিভাবে আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশ কিভাবে পরিবর্তন করতে হয়। তারপর হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ কিভাবে সহজ নিয়মে করা যায় সেটা দেখবো। তারপর হচ্ছে √2 একটি অমূলদ সংখ্যা প্রমাণ, সেটা আমরা দেখব। এবং লাস্টে হচ্ছে সব উদাহরণ সমূহ দেখব, অর্থাৎ উদাহরণ সমূহ প্লাস হচ্ছে প্রতিজ্ঞা যা আছে চ্যাপ্টারে বেসিক থেকে শুরু করে আমরা সব দেখব, যাতে হচ্ছে পরবর্তী ক্লাসে মানে হচ্ছে অনুশীলনী যখন সলভ করব বা যারা লাইভ ক্লাসে দেখছেন, যারা লাইভ ক্লাসে ছিলেন, তো তারা যাতে আমরা লাইভ ক্লাসে সহজেই আমি প্রশ্ন দেওয়ার সাথে সাথে যাতে সলভ করতে পারেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক আজকের টপিক সমূহ সিরিয়াল মেনটেন করে। তাহলে প্রথমেই আমরা জেনে নিব বাস্তব সংখ্যা কি। আপনি যে সংখ্যাগুলো কল্পনা করতে পারেন সেগুলোই হচ্ছে বাস্তব সংখ্যা। যেমন আপনি কোনো সংখ্যা কল্পনা করতে পারেন না, সেটা কিভাবে বাস্তব সংখ্যা হতে পারে? কারণ আপনি লিখতেই পারতেছেন না বা আপনি জানেনই না সেই সংখ্যাটা কি বা কোন সংখ্যাটা হবে। তো আমি বলতেছি বাস্তব বা কল্পনায় যেটা আপনি করতে পারেন না সেগুলো ছাড়া বাকি সব হচ্ছে বাস্তব সংখ্যা। যেমন ধরেন আপনি একটা লিখছেন √2, এটা দেখেন একটা নির্দিষ্ট একটা আছে √2। আমরা যখন করব তখন √2 এর মান একটা দেখতে পাবো। যে কোনো ধরনের সংখ্যা আপনি মান লিখতে পারতেছেন কিংবা আপনি কল্পনা করতে পারতেছেন। যেমন পাই এর মান আপনি লিখতে পারতেছেন 3.1416 ... এইরকম লিখতে পারতেছেন, 1 লিখতে পারতেছেন, 2 লিখতে পারতেছেন। মানে যে কোনো ধরনের মান আপনি যেটা লিখতে পারবেন, অর্থাৎ মূলদ ও অমূলদ সব ধরনের সংখ্যা। এটা একটা অমূলদ সংখ্যা কিন্তু এটা হচ্ছে মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা কি সেটা আমরা একটু পরে জানবো। তো আমি বলতেছি বাস্তব সংখ্যা কি যে কোনো ধরনের সংখ্যা যা আপনি লিখতে পারতেছেন, কল্পনা করতে পারতেছেন, সবগুলোই হচ্ছে আমার বাস্তব সংখ্যা, যে বাস্তবে এটার অস্তিত্ব বিদ্যমান। যেমন এই সংখ্যাগুলোর বাস্তবে যেরকম অস্তিত্ব বিদ্যমান, আপনি অন্য যে কোনো সংখ্যা যেটাই লিখবেন সেটার অস্তিত্ব যদি পৃথিবীতে বিদ্যমান থাকে সেটাই হচ্ছে বাস্তব সংখ্যা। তো আশা করি আপনারা বাস্তব সংখ্যা কি সেটা বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন তাহলে হচ্ছে বাস্তব সংখ্যার আমরা প্রকারভেদ যাব। তো এগুলো হচ্ছে নরমাল অঙ্ক বা নরমাল জিনিস, যেটা হচ্ছে আমরা এইটা পড়ে আসছি। বাস্তব সংখ্যা কি, বাস্তব সংখ্যা কিভাবে কাজে আসে সেটা এইটা আমরা দেখে আসছি। তো আশা করি আপনারা বাস্তব সংখ্যা কি সেটা বুঝতে পারছেন, যে আমরা বাস্তবে যেটা হচ্ছে সংখ্যা কল্পনা করতে পারি সেই সংখ্যাগুলি হচ্ছে আমার বাস্তব সংখ্যা। আচ্ছা, তারপর 2 নম্বর আসছে বাস্তব সংখ্যার প্রকারভেদ। তো অনেকগুলো প্রকারভেদের মধ্যে আমরা কয়েকটি প্রকারভেদ দেখে নিব যেগুলো হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট। তো প্রথমে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এটা আমরা ছোট ক্লাসগুলোতে পড়ে আসতেছি। স্বাভাবিক সংখ্যা আমরা লিখে নেই, স্বাভাবিক সংখ্যা। 2 নম্বরে আসতেছে কি পূর্ণ সংখ্যা, অর্থাৎ আমরা যেই অঙ্কগুলোর কাজে লাগবে সেই প্রকারভেদগুলো আমরা দেখে নিব। তারপর হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, সংখ্যা। এরপরে আরো অনেকগুলো প্রকারভেদ আছে, যেমন হচ্ছে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, তারপর হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, অসীম দশমিক ভগ্নাংশ। আচ্ছা, আমরা আরো কিছু লিখে দিই, যে কি লিখবো, যে মূলদ সংখ্যা, মূলদ, তারপর আছে অমূলদ, দশমিক, দশমিক। আচ্ছা, তারপর আছে কি যে ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা। তাহলে আমরা ধনাত্মক সংখ্যা লিখে নিই, ঋণাত্মক। তো আমি মনে করি আপনারা এই মানে সংখ্যার প্রকারভেদগুলো আপনারা জেনে আসতেছেন। তারপর আমি একবার করে রিভাইজ দিতেছি। স্বাভাবিক সংখ্যা কি, যে 1 2 3 4 যে আমার স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক সংখ্যা যেগুলো আছে এগুলোই হচ্ছে আমার স্বাভাবিক সংখ্যা বা মৌলিক সংখ্যা। বিভিন্ন ধরনের মৌলিক সংখ্যা, গোসাগু টোসাগু যা আছে সবকিছু মিলে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ আপনি যদি অমূল্য সংখ্যা বা কিছু না দেখেন তাহলেই হচ্ছে আমার এটা স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ ধনাত্মক অখণ্ড সংখ্যা, যেমন আমি যদি 1 2 3 4 লিখি, এগুলো হচ্ছে আমার স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ ধনাত্মক অখণ্ড সংখ্যা যেগুলোই আছে
এগুলো হচ্ছে আমার স্বাভাবিক সংখ্যা। তো আশা করি স্বাভাবিক সংখ্যা কি বুঝতে পারছেন, যে ধনাত্মক অখণ্ড সংখ্যাকে আমরা স্বাভাবিক সংখ্যা ধরি যেটা n দ্বারা প্রকাশ করা হয়। তারপর হচ্ছে পূর্ণ সংখ্যা কি, যে পূর্ণ সংখ্যা যদি আমার দশমিক আকারে না আসে, -2 -1 1 2 0, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ আমার দশমিক আকারে আসতেছে না বা ভগ্নাংশ আকারে আসতেছে না, সেগুলো হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, অর্থাৎ কোনো ভাগ করতে পারবো না বা ভাগ ছাড়া যেগুলো সংখ্যা আছে এগুলো হচ্ছে আমার যে পূর্ণ সংখ্যা। তারপর হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, যেগুলো হচ্ছে আমি p/q আকারে প্রকাশ করতে পারবো। যে সংখ্যাগুলো p/q আকারে প্রকাশ করা যায় সেই সংখ্যাকে বলা হয় ভগ্নাংশ সংখ্যা। এবং ভগ্নাংশ সংখ্যা আরেকটা বিষয় হচ্ছে কিউ কখনোই 0 এর সমান হতে পারবে না। যখনই 0 এর সমান হবে তখনই হচ্ছে এটা যে অসংজ্ঞায়িত হয়ে যাবে। তো আমি ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমি p/q আকারে লিখতে হবে, যেখানে q not equal 0 এবং 1 not equal 0। যদি আমার q not equal 1, তো q not equal 1 কিসের জন্য হবে, যদি আমি q is equal to 1 দেই, q equals to 1 হয়, তাহলে এটা পূর্ণ সংখ্যা আকারে চলে আসবে, কারণ q এর মান p এর মান যাই থাকবে সেটা p আকারে চলে আসবে। তো আমার এইটা হবে q not equals 1 এবং q not equals 0, এই দুইটাই হতে হবে। q equals to 0, q not equal 0, q not equal 1, যেখানে হচ্ছে p/q আকারে থাকবে, p/q আকারে। কারণ কি 1 থাকলে হচ্ছে আমার স্বাভাবিক সংখ্যা চলে আসবে কিংবা পূর্ণ সংখ্যা চলে আসবে, আবার হচ্ছে q 0 হলে অসংজ্ঞায়িত চলে আসবে। তাহলে আমরা ভগ্নাংশ সংখ্যা কি সেটা বুঝতে পারলাম, যে p/q আকারে প্রকাশ করতে হবে, সেটাই হচ্ছে আমার ভগ্নাংশ সংখ্যা। তারপর হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কি, যে p/q আকারে যে সংখ্যা থাকবে সেটাই হচ্ছে আমার মূলদ সংখ্যা, যেখানে q not equal শুধুমাত্র p/q আকারে যে সংখ্যাগুলো আমি প্রকাশ করতে পারবো সব সংখ্যাই হচ্ছে আমার মূলদ সংখ্যা, কিন্তু q কখনোই 0 এর সমান হতে পারবে না, তখনই হচ্ছে আমার মূলদ সংখ্যা। অর্থাৎ ধনাত্মক সংখ্যা হতে পারে, ঋণাত্মক সংখ্যাও হতে পারে কিংবা স্বাভাবিক সংখ্যাও হতে পারে, সবগুলোই হচ্ছে আমার একটা মূলদ সংখ্যা। তারপর হচ্ছে আমার অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কি, যে p/q আকারে প্রকাশ করা যায় না, not equal p/q, এটা হচ্ছে p/q আকারে প্রকাশ করা যায় না। এটা আমি বুঝাইলাম যে একটু শর্টকাট করে, যে p/q আকারে প্রকাশ করতে পারবো না। যেমন আমি দশমিক ভগ্নাংশ 1.1253 এগুলো হচ্ছে কি দশমিক বা ভগ্নাংশ আকারে, দশমিক আকারে তো প্রকাশ করা যায়, যে ভগ্নাংশ আকারে যেটা হচ্ছে p/q আকারে প্রকাশ করা যায় না সেই সংখ্যাগুলোকেই বলা হয় অমূলদ সংখ্যা। তো আপনারা যদি ডিটেইলস জানতে চান তাহলে হচ্ছে বই খুললেই হচ্ছে আপনারা এই সংখ্যাগুলো দেখে নেবেন, এবং সংখ্যাগুলো যদি আসে তাহলে যাতে আপনারা মিস না করেন। তারপর দশমিক সংখ্যা কি, যে দশমিক আকারে যেগুলো থাকে 1.24 ইত্যাদি ইত্যাদি দশমিক সংখ্যা, যে দশমিক আকারে যেসব সংখ্যা থাকবে সেগুলো হচ্ছে দশমিক সংখ্যা। অর্থাৎ মূলদ ও অমূলদ সংখ্যাকে যদি দশমিক দিয়ে প্রকাশ করা হয় তখনই আমরা তাকে বলতে পারি দশমিক সংখ্যা। এখন হচ্ছে ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা কি, শূন্য থেকে বড়, অর্থাৎ শূন্য থেকে বড় সকল সংখ্যাই হচ্ছে ধনাত্মক সংখ্যা। এটা হচ্ছে আমার ধনাত্মক সংখ্যার নিয়ম। অর্থাৎ আপনি যদি 1 দেন তাহলে দেখেন ধনাত্মক +1 আসতেছে, 2 3 সবগুলো হচ্ছে শূন্য থেকে বড়, এবং এগুলো হচ্ছে 0 এর ডান দিকে অবস্থিত, সেগুলো হচ্ছে আমার ধনাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা কি, শূন্য থেকে ছোট, এগুলো হচ্ছে আমার ঋণাত্মক সংখ্যা, যেমন হচ্ছে -1 -2 -3, অর্থাৎ শূন্য থেকে ছোট সবগুলোই হচ্ছে আমার ঋণাত্মক সংখ্যা। তো আশা করি আপনারা ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা কিংবা দশমিক সংখ্যা সেটা বুঝতে পারছেন। এখন দেখবো আমরা সসীম দশমিক আর অসীম দশমিক। সসীম মানে কি, নির্দিষ্ট, যেমন 1.12 এরপরে আর কোনো সংখ্যা নাই, তার মানে এটা সসীম। কিন্তু যদি আমি 1.1 2 3 4 1 5 ইত্যাদি ডট ডট দেখেন, আপনি ইনফিনিটি পর্যন্ত আপনি যাবেন, তারপরে হচ্ছে আপনার সংখ্যা শেষ হবে না। তাই এই সংখ্যাকে অসীম দশমিক সংখ্যা আর এটাকে হচ্ছে সসীম দশমিক সংখ্যা বলা হয়। তো আশা করি আপনারা দশমিক, অসীম দশমিক, সসীম দশমিক সংখ্যার সকল প্রকারভেদ বুঝতে পারছেন, এবং প্রকারভেদগুলো আপনারা যদি ছোট ক্লাসে দেখে থাকেন তাহলে এটার কোনো সমস্যা হওয়ার কথা না। আপনারা এই চারটা আবার দেখে রাখবেন, এই চারটা কিভাবে আসছে, যে বাস্তব সংখ্যা, তারপর বাস্তব সংখ্যা দুই ধরনের, মূলদ অমূলদ, তারপর মূলদ সংখ্যা পূর্ণাংশ ভগ্নাংশ, আর অমূলদ হচ্ছে সসীম আবৃত দশমিক। এইরকম হচ্ছে একটু কিছু আছে যে শ্রেণীবিন্যাস, এই শ্রেণীবিন্যাসটা দেখে রাখবেন, তেমন ইম্পর্টেন্ট না, যদি বুঝে থাকেন তাহলেই এনা। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এখন হচ্ছে বাস্তব সংখ্যার মৌলিক বৈশিষ্ট্যটা কি। এখানে বাস্তব সংখ্যার কিছু মৌলিক বৈশিষ্ট্য, যোগ ও গুণের বৈশিষ্ট্য দেওয়া আছে, যেগুলো আমরা বিভিন্ন সময় পড়ে আসতেছি। তো এটা হচ্ছে আপনার বইয়ে দেখে নেবেন, বই থেকে, কারণ হচ্ছে ম্যাথ করার সময় এই সূত্রগুলো কাজে লাগবে বা এই প্রতীকগুলো কাজে লাগবে। যেমন হচ্ছে এ ও বি বাস্তব হলে কি, এখানে 9টা জিনিস আছে, এই 9টা অংশ আপনারা দেখে নেবেন। তো আশা করি আপনারা নিজে থেকে এইগুলো বুঝতে পারবেন। যেমন a + b
যদি দুইটা সংখ্যা এ আর বি বাস্তব হয় তাহলে এ প্লাস বি অবশ্যই বাস্তব। এরকম কিছু জিনিস আছে যা এখানে বোঝানো লাগবে না, আপনারা নিজে থেকেই বুঝতে পারবেন, বই থেকে বুঝতে পারবেন। তো আশা করি আপনারা বাস্তব সংখ্যার মৌলিক বৈশিষ্ট্য কি সেটা বুঝতে পারছেন। এখন হচ্ছে আমরা দশমিক ভগ্নাংশ দেখবো। দশমিক ভগ্নাংশ একটু আগে আমরা যখন এই প্রকারভেদ পড়ছি তখন আমরা দশমিক ভগ্নাংশ আমরা দেখতে পারছিলাম যে দশমিক ভগ্নাংশ কি, সংজ্ঞাটা কি, যে যখন আমি কোনো ভগ্নাংশ সংখ্যাকে আমি দশমিক আকারে প্রকাশ করব তখন হচ্ছে দশমিক ভগ্নাংশ বলা হয়। তো এটা হচ্ছে তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সসীম দশমিক, একটা হচ্ছে আবৃত দশমিক, আর আরেকটা হচ্ছে গিয়ে অসীম দশমিক। তো সসীম দশমিক কি, একটা নির্দিষ্ট অংশ পর্যন্ত বিদ্যমান, যেমন 1.25, এরপরে আর কোনো সংখ্যা নাই, এটা হচ্ছে আমরা সসীম দশমিক, অর্থাৎ একটা নির্দিষ্ট সীমা আছে, এটাকে হচ্ছে সসীম দশমিক। অসীম দশমিক যেটা সীমা নাই, যেমন 2.125 3 1 2 ডট ডট ডট, এটা দেখেন আমি শেষ পর্যন্ত দেখতে পারতেছি না, কিংবা আমি যাই লিখবো সেটা শেষ হবে না, আরো বিদ্যমান আছে, তাই এই দশমিককে বলা হয় অসীম দশমিক। এখন দেখে নিব আবৃত্ত দশমিক কি। তো আবৃত্ত দশমিক হচ্ছে দশমিকের পরে কোনো সংখ্যা বা কোনো সংখ্যার জোড়া বা তিনটি সংখ্যা বারবার পুনরাবৃত্তি হচ্ছে, সেই সংখ্যাগুলোকে বলা হয় আবৃত্ত দশমিক, আবৃত্ত সংখ্যা। আর এই ভগ্নাংশকে বলা হয় আবৃত্ত দশমিক ভগ্নাংশ। যেমন ধরেন আমরা 1.3434 ডট 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 দিলাম। এখন দেখেন এই যে জিনিসটা লিখছি, এই সংখ্যাটা যে লিখছি 1.3434 ডট ডট, এখন দেখেন এই 3 and 4 এটা হচ্ছে বারবার রিপিট হবে, অর্থাৎ 34 বারবার রিপিট হতে যাবে। তখন আমরা কি করব, এই বারবার রিপিটের জায়গা থেকে আমরা কি করব, দুইটা আবৃত্ত দিয়ে দিব, অর্থাৎ এই দুইটা অঙ্ক বারবার রিপিট হচ্ছে, তাই এই দশমিককে বলা হয় আবৃত্ত দশমিক। এখন আপনি যদি হতো যে এই সংখ্যাটা যদি হতো 33 ডট 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 33 ডট ডট, তাহলে এই সংখ্যাকেও আবার আবৃত্ত দশমিক বলা যায়, কারণ হচ্ছে 3 বারবার রিপিট হচ্ছে, অর্থাৎ কোনো সংখ্যা বা সংখ্যার জোড়া বারবার যদি রিপিট হতে থাকে বা পুনরাবৃত্তি হতে থাকে, তখন যে আমরা আবৃত্ত দেই বা একটা দশমিকের মতো একটা ফুটা দেই, দিয়ে হচ্ছে আমরা বারবার রিপিটটা বুঝাই, সেই দশমিক ভগ্নাংশকে বলা হয় আবৃত্ত দশমিক ভগ্নাংশ। অর্থাৎ সোজা কথা আমরা বলতে গেলে বলি যে কোনো একটা সংখ্যা বা অঙ্কগুলো যদি বারবার বসতে থাকে বা বারবার পুনরাবৃত্তি হয়, তখনই তাকে বলা হয় আবৃত্ত দশমিক ভগ্নাংশ। তো আশা করি দশমিক ভগ্নাংশ নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না। এখন হচ্ছে আমরা কি আবৃত্ত দশমিক ভগ্নাংশ কিভাবে আসে সেটা হচ্ছে আপনারা বইয়ে একটা উদাহরণ আছে, এই বইয়ে দেখলেই আপনারা বুঝতে পারবেন। এখন হচ্ছে আমরা দেখবো আবৃত্ত দশমিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে পরিবর্তন করা হয়। তো আপনারা হচ্ছে এখানে কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো হচ্ছে আপনারা বইতে পাবেন, তারপরে হচ্ছে আপনারা যদি ভালোভাবে আমার কথাগুলো শুনেন তাহলে বুঝতে পারবেন। এবং আপনারা হচ্ছে এই যে পৃষ্ঠা 8, বাস্তব সংখ্যার পৃষ্ঠা 8-এ কয়েকটি হচ্ছে নিয়ম লিখে আছে, এই নিয়মগুলো আপনারা দেখে নেবেন। এই নিয়মগুলোর মাধ্যমে হচ্ছে আমি এটা সমাধান করে দিব সাধারণ ভগ্নাংশে কিভাবে রূপান্তর করতে হয়। তো এই জন্য আপনারা কি করবেন, প্রথমে যে দশমিক আছে এই দশমিক ইকুয়াল দিবেন, তারপর একটা বাদ চিহ্ন দিবেন। এখন দেখেন আমার কি আছে, প্রথমে আমরা নিচের গুলা লিখবো, যতগুলো আবৃত্ত অঙ্ক আছে, অর্থাৎ এই যে ফুটা দ্বারা চিহ্ন বোঝানো হচ্ছে, তো যতগুলো অঙ্ক এই ফুটা দুইটার মধ্যে কিংবা যতগুলো অঙ্ক আবৃত্ত দশমিক থাকবে সেই অঙ্কগুলোর জন্য আমরা 9 বসাবো। অর্থাৎ এখানে হচ্ছে দুইটা ফুটা দিয়ে আছে, তার মানে হচ্ছে এই তিনটা অঙ্ক আবৃত্ত অংশ। তাহলে আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা কতটি, একটা দুইটা তিনটা, তিনটার জন্য আমরা 3টা 9 বসাবো, 3টা 9। এখন দেখেন দশমিকের পরে অনাবৃত্ত অঙ্ক কতটি আছে, শুধুমাত্র একটি, এটা কোনো আবৃত্ত অঙ্ক নয়, অর্থাৎ দশমিকের পরে অনাবৃত্ত অঙ্ক আছে একটি, এই একটার জন্য আমরা কি বসাবো, একটা 0। আচ্ছা, আমাদের নিচের কাজ শেষ, আমাদের নিচে আর কোনো কাজ করা লাগবে না, এখন হচ্ছে উপরের কাজ করতে হবে। তো উপরের কাজ কি, উপরে যে সংখ্যাটা আছে সম্পূর্ণ লিখবো শুধু দশমিক ছাড়া, তাহলে আমরা সম্পূর্ণ অংশ কি 45,000 একক দশক শতক সহস্র 4,52,340। আচ্ছা 46। আচ্ছা, সম্পূর্ণ অংশ লিখছি। যখন লিখার পর কোন অংশগুলো বাদ দিব, আবৃত্ত দশমিক ছাড়া বাকি যা আছে সবগুলো হচ্ছে বিয়োগ করে দিব। যেমন এখানে আছে 452, আবৃত্ত অঙ্কগুলো ছাড়া বাকি যা আছে সবগুলো আমরা বিয়োগ করলাম। দেখেন সহজে বুঝতে পারছেন কিনা। প্রথমে যতটুকু আবৃত্ত অঙ্ক থাকবে সবগুলোর জন্য 9, যেটা থাকবে না সেজন্য 0। আচ্ছা, তারপর হচ্ছে সম্পূর্ণ লিখবো উপরে, তারপর হচ্ছে বিয়োগ করবো কি আবৃত্ত অঙ্কগুলো ছাড়া বাকি সবগুলো হচ্ছে বিয়োগ করব। তো বিয়োগ করলে আমার কত আসতেছে, এটা থেকে এটা বিয়োগ করলে আসতেছে 451,894।
এটা হচ্ছে আমার সাধারণ ভগ্নাংশ। এখন যদি আপনার ভাগ যায় তাহলে ভাগ করে ছোট করবেন, যদি ভাগ না যায় তাহলে আর সমস্যা নাই। এখন কি করবো, আমাদের যেহেতু এখানে জোড় আছে এখানেও জোড়, তাহলে আমাদের ভাগ যায়, সেটা আমরা কি করবো, ভাগ করে দিব। তাহলে ভাগ করলে আসতেছে 22। দেখেন এরপরে আমার আর ভাগ যায় না, সেজন্য আমরা কি করব, ক্যালকুলেটরের মাধ্যমে হোক কিংবা সমস্ত করে আমরা কি করব, আনসার লিখে দিব। তাহলে এটাকে সমস্ত করলে কত আসছে, 45 সমস্ত এটাই হচ্ছে আমাদের আনসার, এটাই হচ্ছে আমাদের সাধারণ ভগ্নাংশ। তো আশা করি আপনারা সাধারণ ভগ্নাংশ কিভাবে রূপান্তর করতে হয় সেটা বুঝতে পারছেন, যে এই নিয়মে আপনারা সকল ধরনের আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারবেন। তো আশা করি আপনারা এই বিষয় নিয়ে সমস্যা থাকার কথা না। এখন হচ্ছে আবৃত দশমিকের ক্ষেত্রে আমরা দেখছি সদৃশ আবৃত আর অসদৃশ আবৃত। তো সদৃশ আবৃত কি আর অসদৃশ আবৃত কি সেটা আমরা এখন দেখে নিব। সদৃশ আবৃত আর অসদৃশ আবৃত। তো সদৃশ আবৃত কি আর অসদৃশ আবৃত কি সেটা এখন আমরা দেখব। যে সদৃশ আবৃত হচ্ছে যদি আমার দশমিকের পর অনাবৃত অংশ এবং আবৃত অংশ পরস্পর পরস্পর সমান হয় তখনই তাকে বলবো সদৃশ আবৃত। এখন দেখেন এই দুইটা সংখ্যার মধ্যে আমার দেখেন এটার মধ্যে দশমিকের পর অনাবৃত অঙ্ক কয়টি, দুইটি। এখানে দেখেন দশমিকের পর অনাবৃত অঙ্ক কয়টি, দুইটি। তার মানে এটার সাথে এটা মিল আছে। তারপর আবৃত অঙ্ক কতটি, একটি, এখানেও একটি। তার মানে হচ্ছে দশমিকের পরে এই দুইটা অঙ্কের সংখ্যার ক্ষেত্রে অনাবৃত অঙ্কের সংখ্যা এবং আবৃত অঙ্কের সংখ্যা পরস্পর সমান, তাই এইটা হচ্ছে আমার সদৃশ আবৃত। আচ্ছা, অসদৃশ আবৃত কি, দশমিকের পর আবৃত অংশ এবং অনাবৃত অঙ্ক সংখ্যা সমান না হলে তখনই তাকে বলা হয় অসদৃশ আবৃত। তাহলে আমরা দেখেন এইটার পরে কি, দশমিকের পর কি আছে, অনাবৃত অঙ্ক দুইটি, এখানে দশমিকের পর অনাবৃত অঙ্ক দুইটি। কিন্তু এখন কি দেখতে হবে, আবৃত অঙ্ক কতটি, এখানে আবৃত অঙ্ক দুইটি কিন্তু এখানে আবৃত অঙ্ক তিনটি। তার মানে দেখেন এইটা আর এইটা পরস্পর সমান নয়, অর্থাৎ দশমিকের পরে আবৃত অঙ্কের সংখ্যা সমান নয় কিন্তু অনাবৃত অঙ্কের সংখ্যা সমান হলেও যেহেতু আবৃত অঙ্কের সংখ্যা সমান নয় উভয় ক্ষেত্রে, সেক্ষেত্রে এটা হচ্ছে আমার অসদৃশ আবৃত সংখ্যা। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন আবৃত দশমিকের দুইটা প্রকার, সদৃশ আবৃত এবং অসদৃশ আবৃত। এখন আমরা দেখব দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগের সহজ নিয়ম। তো আবৃত দশমিকের ভগ্নাংশের যোগের ক্ষেত্রে আমরা প্রথমে যোগ দেব। উদাহরণ 10 কি দেয়া আছে যে 3.89 প্লাস 2.178 প্লাস 5.89798। এখন এটার ক্ষেত্রে প্রথমে হচ্ছে আমরা অনাবৃত অঙ্ক সমান করতে হবে, তারপর হচ্ছে আবৃত অঙ্ক সমান করতে হবে। তো এখন দেখেন এই তিনটার ক্ষেত্রে আমার অনাবৃত অঙ্ক কতটি আছে, এখানে 0, এখানে হচ্ছে অনাবৃত অঙ্ক একটা, এখানে আছে অনাবৃত অঙ্ক দুইটা। তাহলে আমার প্রতি ক্ষেত্রে অনাবৃত অঙ্ক হতে হবে দুইটা করে। তাহলে আমরা দুইটা করে লেখার জন্য আমরা কিভাবে আবৃত দশমিক লিখবো আর অনাবৃত লিখবো। যেমন 3.89 আছে, তার মানে হচ্ছে 89 বারবার রিপিট, এরকম 89 89 89 এরকম বারবার রিপিট হবে। তো রিপিট হওয়ার পর কি বলছে যে অনাবৃত অঙ্ক দুইটা, তার মানে আমি এই দুইটাকে অনাবৃত লেখা এইটা 9 দেই, তাহলে কিন্তু সেমই কথা হচ্ছে যে অনাবৃত অঙ্ক বারবার কিন্তু রিপিট হচ্ছে, 89ই বারবার রিপিট হচ্ছে। তার মানে এখানে অনাবৃত অঙ্ক আমরা সমান করে ফেলতে পারতেছি। তাহলে অনাবৃত অঙ্ক কিভাবে লিখতে হয় সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন কি করছে যে 3.89 এখানে হচ্ছে দুইটা অনাবৃত অঙ্ক আছে, তার মানে প্রতি ক্ষেত্রে আমার অনাবৃত অঙ্ক থাকতে হবে দুইটি। এখন আবৃত দশমিক কয়টি থাকতে হবে সেটা হচ্ছে আমরা দেখতে হবে। দেখেন এখানে আবৃত আছে দুইটা, এখানে আবৃত আছে দুইটা, এখানে আবৃত আছে তিনটা। তো আবৃত যেহেতু আমার দুইটা দুইটা তিনটা, সেক্ষেত্রে আমরা যেহেতু সমান করতে হবে, সেক্ষেত্রে আমরা কি করব, 2 2 3 এর লসাগু নিব। এই যেটা লসাগু থাকবে সেই লসাগুর রেজাল্ট অনুযায়ী আমরা আবৃত দশমিকের সংখ্যা লিখতে হবে। তাহলে আমরা কি করব, এটার লসাগু করে নিব 1 1 3, তাহলে 6। তাহলে আমরা পাইছি কি 6 2 2 3, অর্থাৎ আবৃত দশমিকের যে অঙ্কগুলো আছে 2 2, এখন এখানে আছে তিনটি, তাহলে এই তিনটা লসাগু নিয়ে আমরা পাইছি 6, অর্থাৎ আবৃত অঙ্ক হবে কতটি, 6টি, অনাবৃত অঙ্ক হবে দুইটি। অনাবৃত বৃত্ত হবে কতটি, দুইটি, আবৃত হবে কতটি, 6টি, আবৃত 6টি। তাহলে আমরা এখন মানে অনাবৃত অনাবৃত আমরা কি করব, এখন আলাদা করে লিখবো। তো আপনারা কি করবেন, এখানে একটা সংক্ষিপ্ত ছোট লাইন আছে, এই লাইনটা হচ্ছে আপনারা লিখে রাখতে হবে। তাহলে আমরা কি করব, এখন আমরা মিল করব যে এখন 3.89 টা আমরা কিভাবে লিখতে পারি, 3.89 ইকুয়ালস টু 3.89 যেহেতু আবৃত রাখতে হবে, তারপর কতটি, 6টি, একটি, দুইটি, 3 জোড়া মানে হচ্ছে 6টি। এখন কি করব আমরা, যেহেতু কি করব আবৃত করব, তাহলে আমরা কি করলাম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা অঙ্ক আবৃত আছে, 8 সরি এখানে 8 6 89। এটা হচ্ছে দেখেন আমার আবৃত, দেখেন আবৃত অঙ্ক এখন কতটি, 6টি, এবং অনাবৃত অঙ্ক আমার দুইটি আছে, সমস্যা নাই।
এখন হচ্ছে আমরা 2.178 লিখবো। এখন 178 আর 8 এর উপর আছে, তাহলে আমরা কি করলাম 2.17817, আচ্ছা 17 না তো, এখানে 78 বারবার রিপিট হচ্ছে, তাহলে আমরা কি করব 78 বারবার রিপিট করব, 78787। এখন আমার অনাবৃত্ত আছে দুইটা, আমরা দেখুন এইটা আর এইটা যদি দিই, তাহলে দেখুন বারবার কিন্তু 8778 এইটা বারবার রিপিট হচ্ছে, তাহলে আমার এইটাও কোনো প্রবলেম হওয়ার কথা না। এরপরে কি আছে 5.89798, 5.89। এখন বারবার রিপিট কি হবে 798, তাহলে আমরা লিখবো 798798। এই দুইটা অঙ্ক হচ্ছে বারবার রিপিট হচ্ছে। এখন প্রতি ক্ষেত্রে কিন্তু আবৃত্ত দশমিকের অঙ্ক হচ্ছে 6টি, অনাবৃত্ত অঙ্ক হচ্ছে 2টি করে আছে। আমরা এখন কি করব যোগ করে দিব। এখন এই যোগ করার পর যে রেজাল্ট আসবে এটাই হচ্ছে আমার আনসার। কিন্তু এখন দেখেন যে অনাবৃত্ত অঙ্ক কিন্তু আবৃত্ত অঙ্ক কিন্তু বারবার রিপিট হচ্ছে, সেজন্য এই সাইডে একটা অঙ্ক কিন্তু এই সাইডে চলে আসতে পারে। সেজন্য আমরা কি করব, এইটা হচ্ছে সেফটির জন্য আমরা কি করব আরো দুইটা অঙ্ক এক্সট্রা লিখবো। তাহলে 8 9 বারবার রিপিট হচ্ছে, তারপরে আমরা এই সাইডে আবার 8 9 লিখবো। এখানে কি রিপিট হচ্ছে 7 8, তাহলে 7 এর পর 8, তারপর হচ্ছে আবার 7, তারপর এই জায়গায় কোন জায়গায় কোথাও আসতেছে যে 7 9 8, তাহলে দেখেন 7 9 8, তারপর আবার 7 9, এই দুইটা অঙ্ক করে বারবার রিপিট করব। কারণ কি যখনই আমরা যোগ করব তখন হাতে এক একটা থাকে, তো আমরা যেহেতু বারবার রিপিট হচ্ছে সেক্ষেত্রে এই সাইড থেকেও কিন্তু একটা হাতের এক চলে আসতেছে, কিন্তু আমরা যদি এই সাইডটা না লিখি তাহলে হাতের একটা আমরা লিখতে পারবো না কিংবা ভুলে যাবো। সেজন্য আমরা কি করব, ডান দিকে আরো দুইটি অঙ্ক করে এক্সট্রা যোগ করে দিব। এখন কি করব, আমরা সরাসরি আমরা যোগ করে দিই। যোগ করলে এখন তো আমরা যে স্বাভাবিক নিয়মে যেভাবে যোগ করতে হয় সেটা যদি যোগ করতে পারি তাহলে আমাদের আনসারটি চলে আসবে। এখন যদি আপনারা যোগ করে 9 9 18 8 7 যদি হয় তাহলে হচ্ছে 25 25 এর 5, এরকম হচ্ছে আপনারা যোগ করে যাবেন 5। তারপর হচ্ছে এই জায়গায়ও কি আসতেছে 8 8 16 23 আর 2 5 25 হাতে হচ্ছে 2। তারপর এটা যোগ করব, যোগ করার পর এরকম আসতেছে, আপনারা সরাসরি যোগ করে দিবেন। এখন দেখেন এই যে অংশটুকু এটা হচ্ছে বাড়তি অংশ, যেহেতু আমার হাতের অংশ যে অঙ্কটুকু আছে এই অঙ্কটুকু আমার লিখতে হয়, তো আমার হাতের অঙ্কটুকু আমরা কি করব না লিখে আমরা এই ডান দিকে আমরা লিখে রাখবো। তো লিখে রাখলে হচ্ছে আপনাদের সুবিধা, যে আপনাদের ভুলবেন না আর এবং সহজেই হয়ে যাবে। তো এখন কি করতে হবে, এই যে এটা কি আছে পুনঃপুনিক আছে, এই আবৃত্ত দশমিক, এটা হচ্ছে আমরা ইউজ করতে হবে। আর এটার ক্ষেত্রে এই অঙ্কটুকুর উপরে আছে এটা আমরা ইউজ করব। তাহলে যে অংশটুকু পাচ্ছি, এই যে অংশটুকু পাচ্ছি এটাই হচ্ছে আমাদের নির্ণয় আনসার। তো আশা করি আপনারা যোগ কিভাবে করতে হয় আবৃত্ত দশমিকের ক্ষেত্রে সেটা বুঝতে পারছেন। বিয়োগের ক্ষেত্রেও কিন্তু আমরা সেম ভাবে আমরা ইউজ করব। তাহলে বিয়োগের ক্ষেত্রে আমরা কিভাবে লিখি সেটা আমরা এখন দেখে নিব। আচ্ছা, বিয়োগের ক্ষেত্রে আমরা সেম ভাবে করব কি, প্রথমে অনাবৃত্ত অঙ্ক কতটি আছে 2টি, তাহলে আমরা উভয় ক্ষেত্রে আমরা অনাবৃত্ত অঙ্ক 2টি বের করতে হবে। তারপর হচ্ছে আবৃত্ত কয়টি আছে দেখেন, এখানে 3টি আছে, এখানে 3টি, তার মানে হচ্ছে আবৃত্ত আমার 3টি হবে। তাহলে প্রথমে আমরা অনাবৃত্ত অঙ্কগুলি লিখে নেই। তো 24.45645, এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি কি 24 আমাদের যেহেতু এটা সমান আছে, অনাবৃত্ত অঙ্ক 2টি আছে, আমরা 2টি লিখবো। ঠিক সেম যুগের ক্ষেত্রে শুধুমাত্র আমরা বিয়োগ যুগের ক্ষেত্রে আমরা যেভাবে করছি ঠিক সেম ভাবে শুধুমাত্র লাস্ট আমরা শুধু বিয়োগ করে দিব, এটাই হচ্ছে আমাদের आंसर 45.645 পুনঃপুনিক। তারপরে কি আছে যে 16.437, এখানে অনাবৃত্ত নাই, সেখানে আমরা কি করব অনাবৃত্ত আমরা বের করে নিতে হবে বা তৈরি করে নিতে হবে। তাহলে আমরা কি হচ্ছে 43743। এখন দেখেন এই 47 বারবার রিপিট হচ্ছে, কিন্তু অনাবৃত্ত আমরা রাখতে হবে, সেজন্য আমরা এই দুইটার উপর পুনঃপুনিক দিব। এটাই দেখেন 47 রিপিট হচ্ছে, আবার 43 তারপর 7। এখন কি করব, আমরা দুইটা অতিরিক্ত অঙ্ক আমরা লিখে রাখবো। এই দুইটা কি যে বারবার যেটা রিপিট হচ্ছে, যেমন 645 তারপর কি আবার 64, এটার ক্ষেত্রে 4374374। এই দুইটা আমরা কি করবো এখন শুধুমাত্র যোগ করে দিব। সরি, এটা হচ্ছে আমাদের বিয়োগ করতে হবে, এই বিয়োগ করে দিব। তাহলে 4 থেকে 4 গেলে কত হচ্ছে 0, তারপর কি 6 থেকে 7 যায় না, তখন আমরা বাম থেকে একটা 1 নিয়ে আসি, তাহলে হচ্ছে 16 থেকে 7 গেলে হচ্ছে 9,
তো এরপরে কি হচ্ছে, এখানে হচ্ছে 4 থাকবে, তো এই 4 থেকে 3 গেলে হচ্ছে আমার কত থাকে 1, তারপর কি, তারপর 4 থেকে 4 গেলে 0, তারপর হচ্ছে 6 থেকে 7 যায় না, তখন আমরা কি করবো 16 থেকে 7 গেলে হচ্ছে 9, তারপর হচ্ছে এটা 4 থেকে 3 গেলে 1, তারপর হচ্ছে 4 থেকে 4 গেলে 0, তারপর হচ্ছে 4 থেকে 6 যায় না, তখন হচ্ছে আমরা কি করতে হবে এক্সট্রা অতিরিক্ত নিয়ে আসতে হবে, তখন হচ্ছে 14 থেকে 6 গেলে 8, তাহলে 8.01901। এখন দেখেন পুনঃপুনিক কোন জায়গায় আছে, এই অঙ্কের উপর পুনঃপুনিক, এই অঙ্কের উপর পুনঃপুনিক, তাহলে এই যে জিনিসটা হচ্ছে এটাই হচ্ছে আমাদের আনসার। এই দুইটা হচ্ছে আনসার না, এইগুলা লিখে শুধু বামে লিখে রাখবেন। আনসার লিখার ক্ষেত্রে আপনারা লিখবেন আনসার ইকুয়ালস টু 8.01901, এই দুইটার উপর পুনঃপুনিক দিবেন, আনসার হয়ে যাবে। তো কিসের জন্য এই দুইটা রাখতে হয়, কিসের জন্য, যে আমাদের অতিরিক্ত একটা অঙ্ক বাম থেকে নিয়ে আসতে হয় বিয়োগের ক্ষেত্রে। তো আমার যেহেতু এটা বারবার পুনরাবৃত্তি হচ্ছে, সেজন্য আমরা বাম থেকে নিয়ে আসবো। যদি আমার যুগের ক্ষেত্রে হয় তাহলে উভয় এই ডান সাইড থেকে হচ্ছে হাতের একটা অংশ থেকে যায়, সেজন্য আমরা কি করবো ডানের দুইটি অঙ্ক লিখে রাখবো, যাতে আপনাদের কত অঙ্ক যোগ করতে হয় সেটা যাতে বুঝতে সমস্যা না হয় কিংবা ভুলে না যান। তো আপনারা এই নিয়মেই সমাধান করবেন, এটা হচ্ছে বেস্ট নিয়ম। আর উদাহরণে অন্য একটা নিয়ম আছে, সরাসরি 1 যোগ করে দেয় কিংবা সরাসরি 2 যোগ করে দেয়, এই নিয়মটা ফলো করবেন না, আপনারা এই নিয়ম ফলো করবেন, আপনাদের অঙ্ক 100% রাইট হবে। তো আশা করি আপনারা এই অঙ্কটুকু বুঝতে পারছেন। তো আবৃত দশমিকের গুণভাগের ক্ষেত্রে কি করবেন, আপনারা হচ্ছে প্রথমে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করবেন, তারপর হচ্ছে প্রথম ভগ্নাংশ থেকে দ্বিতীয় ভগ্নাংশ গুণ করবেন, প্রথম ভগ্নাংশের সাথে দ্বিতীয় ভগ্নাংশ ভাগ করবেন। এরকম যেমন হচ্ছে আমার যদি একটা ভগ্নাংশ আছে 124549990, তো এটা হচ্ছে প্রথম ভগ্নাংশের সাথে আমার দ্বিতীয় ভগ্নাংশ কিরকম হবে 99, ধরেন আমার আরেকটা ভগ্নাংশ তৈরি করছি, যে প্রথমে আবৃত দশমিকের সাধারণ ভগ্নাংশে রূপান্তর করবেন, তারপর হচ্ছে আপনারা 125 ধরেন এটা গুণ করে দিবেন, তারপর যদি ভাগ আসে তাহলে প্রথম ভগ্নাংশের সাথে দ্বিতীয় ভগ্নাংশ ভাগ করে দিবেন, অর্থাৎ সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে গুণ ভাগ করবেন, আপনাদের আনসার হয়ে যাবে। এখন হচ্ছে আমরা দেখব যে √2 একটি অম্ল সংখ্যা, আর এখানে কিছু উদাহরণ আছে, এই উদাহরণগুলো আর করা লাগবে না, আপনারা আশা করি আপনারা বুঝতে পারবেন যে কিভাবে বের করতে হয়। এখানে বাকি যেগুলো উদাহরণ আছে প্লাস বেসিক যা আছে সব হচ্ছে আমি দেখানো হয়েছে। তো আর বাকি উদাহরণগুলো আপনারা নিজেরা ট্রাই করবেন, এগুলো হচ্ছে আর সমস্যা না, বেসিক যদি বুঝে থাকেন তাহলে হচ্ছে সমাধান করতে পারবেন। আর এখানে আরেকটা হচ্ছে বর্গমূল নির্ণয়, তো বর্গমূল নির্ণয় যারা পারেন না কিংবা ভুলে গেছেন তারা হচ্ছে ক্লাস 7-এ আমার একটা ক্লাস লেকচারে, প্রথম অধ্যায় ক্লাস লেকচারে বর্গমূল নির্ণয় আছে, তো এই ক্লাস লেকচারটা দেখে নেবেন, তাহলে আশা করি আপনারা বুঝতে সমস্যা হবে, মানে বুঝতে আর কোনো সমস্যা হবে না। তো এখন হচ্ছে আমরা কি করব, যে বাকি একটা অংশ উদাহরণ সমূহ শেষ, এখন হচ্ছে বাকি অংশ √2 একটি অমূল্য সংখ্যা, এটা প্রমাণ। তো আমরা এখন √2 একটি অমূল্য সংখ্যা এটা প্রমাণ করে দেখাবো। তাহলে শুরু করা যাক এই √2 একটি অমূল্য সংখ্যার প্রমাণ। এই পর্বে আমরা দেখব কি √2 একটি অমূল্য সংখ্যা, এই প্রমাণ কিভাবে হয় সেটা আমরা দেখব। তো আপনারা যদি বেসিক ক্লিয়ার থাকেন এবং বেসিক ভালোভাবে বুঝে থাকেন তাহলে হচ্ছে √2 একটি অমূল্য সংখ্যা হোক কিংবা যে কোনো সংখ্যার বর্গমূল একটি অমূল্য সংখ্যা কিভাবে হয় বা কিভাবে আসে সেটা প্রমাণ আপনারা করতে পারবেন। তো প্রথমেই যদি আমরা ধরে নিই √2 একটি অমূল্য সংখ্যা, সেক্ষেত্রে আমরা কোনো প্রমাণই করতে পারতেছি না, সেজন্য আমরা কি নিব এর বিপরীতটা, তাহলে অমূল্যদের বিপরীত কি আছে মূলদ, তাহলে আমরা কি করব প্রমাণের ক্ষেত্রে ধরে নিব কি ধরি √2 একটি মূল সংখ্যা, আমরা ধরে নিলাম √2 একটি মূল সংখ্যা। এখন মূল সংখ্যা থেকে আমরা কি জানি যে মূল সংখ্যা যেটাই হবে সেটা হচ্ছে p/q আকারে প্রকাশ করা যায়, এবং হচ্ছে যে দুইটি পরস্পর সহমৌলিক হয় এবং p এবং q 1 এর থেকে বড় হয়, তাহলে আমরা লিখতে পারি সুতরাং √2 = p/q, যেহেতু মূল সংখ্যা বলা হয়েছে তাহলে মূল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়। এখানে লিখব কি p, q পরস্পর সহমৌলিক। আর কি আমরা জানি আরেকটা বৈশিষ্ট্য কি হবে, যে কিউ 0 এবং 1 হতে পারবে না, অর্থাৎ কিউ গ্রেটার দেন 1, অর্থাৎ 0 এবং 1 হতে পারবে না। এটা হচ্ছে আমার সাইড নোটে লিখে রাখবে, কারণ কি আমরা মূল সংখ্যা থেকে জানি পি এবং কিউ হচ্ছে যে সহমৌলিক এবং 1 থেকে বড় হতে হবে। তো আমরা লিখে নিলাম কি √2, যেহেতু মূল সংখ্যা ধরে নিয়েছি তাহলে √2 p/q আকারে লিখলাম। এখন কি করব, রুটটাকে আমরা তুলে নিব, রুটটাকে তুলে নেওয়ার জন্য কি করব, উভয় পক্ষে আমরা বর্গ করব, তাহলে √2 এর উপর স্কয়ার আবার ইকুয়ালস টু p/q, তার উপর আমরা স্কয়ার দিতে হবে, যেহেতু আমরা উভয় পক্ষে বর্গ না করলে হচ্ছে রুট তোলা যায় না, সেজন্য আমরা কি করব উভয় পক্ষে বর্গ দিয়ে রুটটা তুলে নিব। সেক্ষেত্রে আমরা কি পাই দেখেন 2 = বর্গমূল আর স্কয়ারে কাটা যায়, সেক্ষেত্রে আমরা শুধু বাকি থাকে 2, আর এটা থাকে কি p² / q²।
এটা হচ্ছে আমরা যখন বর্গ করতেছি তখন এই মানটা চলে আসতেছে। এখন কি করব, উভয় পক্ষে আমরা যদি কিউ দ্বারা গুণ করি সেক্ষেত্রে আমার কি আসতেছে, বা 2q ইকুয়ালস টু পি স্কোয়ার বাই কিউ। এই মানটি পেয়েছি কি, উভয় পক্ষে কিউ দ্বারা গুণ করছি, কিউ দ্বারা গুণ করলে এটা কিউ এর সাথে গুণ করলাম তখন কিউ নিচের একটা কিউ এর সাথে বাদ যাবে, তখন থাকবে কি পি স্কোয়ার বাই কিউ। কিন্তু এখন একটা প্রবলেম হয়েছে যে 2q আমার এখানে পূর্ণ সংখ্যা আছে, কারণ কিউ এর মান যাই দিন না কেন পূর্ণ সংখ্যা আসবে, কিন্তু এই জায়গাটুকু আমার হচ্ছে পূর্ণ সংখ্যা না। কিসের জন্য না? কারণ কি পি ও কিউ হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর হচ্ছে সহমৌলিক। যদি সহমৌলিক হয় আর যদি পি এর উপর স্কোয়ার থাকে কিন্তু কিউ এর উপর স্কোয়ার না থাকে, তাহলে কিন্তু এটা আমার স্বাভাবিক সংখ্যা হচ্ছে না বা পূর্ণ সংখ্যা হচ্ছে না। এবং কিউ যেহেতু আমার 1 এর থেকে বড়, তাহলে দেখেন আমি যদি পি এ কি সমমৌলিক স্বাভাবিক সংখ্যা ধরি, সেক্ষেত্রে আমার এইটা ভাগ করলে অবশ্যই আমার দশমিক আকারের সংখ্যা চলে আসতেছে, কিংবা দশমিক এবং অসীম দশমিক পর্যন্ত চলে আসতেছে, যা অমূলক সংখ্যার সাথে যায়। সেক্ষেত্রে হচ্ছে 2q এবং পি স্কোয়ার বাই কিউ সমান হতে পারে না। এই ক্ষেত্রে আমরা কি করবো, দুইটা লাইন এক্সট্রা লিখতে হবে। এখানে কি আছে, কিন্তু 2q পূর্ণ সংখ্যা হলেও পি স্কয়ার বাই কিউ কি পূর্ণ সংখ্যা নয়। কারণ কি, এটা স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর সহমৌলিক এবং কিউ হচ্ছে 1 এর থেকে বড়। আমরা কি লিখব, যে হলেও পি স্কয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়, সংখ্যা নয়। কিসের জন্য নয়, আপনারা সাইড নোটে লিখে নেবেন কি পি কমা কিউ স্বাভাবিক সংখ্যা, যেহেতু সমমৌলিক এবং স্বাভাবিক সংখ্যা। আর কি আছে, পি ও কিউ কি পরস্পর কি সহমৌলিক এবং কিউ গ্রেটার দেন 1, পি কমা কিউ সহমৌলিক এবং কিউ গ্রেটার দেন 1, এইটাই হচ্ছে আমার শর্ত। এখন কিসের জন্য এই জিনিসটা পূর্ণ সংখ্যা আসে না, যেমন ধরেন আপনি যদি স্বাভাবিক সংখ্যা হয়, ধরেন আমরা একটা স্বাভাবিক সংখ্যা পি স্কোয়ার, এখন যদি আমার পি এবং কিউ সহমৌলিক হয়, তাহলে ধরেন যে কোনো একটা সংখ্যা দিব এবং এখানে যদি একটা সংখ্যা দিই এক্স আর ওয়াই দিলাম। এখন দেখেন ওয়াই এর উপর স্কোয়ার যে মানটা আসবে নিচে যদি আমরা ভাগ করি, সেক্ষেত্রে আমার হচ্ছে দশমিক হচ্ছে 0 ধরে নিলাম আমরা 1. এরকম দশমিক আকারে চলে আসতেছে, 0.125। তো এরকম দশমিক আকারে চলে আসার কারণে এটা যে সংখ্যাটুকু আসছে সেটা আমার আর পূর্ণ সংখ্যা চলে আসতেছে না, কারণ ভাগ করলে অবশ্যই দশমিক আকারে চলে আসবে। তো দশমিক আকারে চলে আসলে এটা আমি কখনোই পূর্ণ সংখ্যা বলতে পারি না। সেজন্য আমরা কি বললাম, যে 2q পূর্ণ সংখ্যা হলেও পি স্কয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়। কারণ কি, এই কারণের জন্যই এটা হবে পূর্ণ সংখ্যা হবে না। তাই আমরা কি লিখতে পারি, 2q, সুতরাং 2q নট ইকুয়াল পি স্কয়ার বাই কিউ। তাহলে লিখে নিলাম কি পি কিউ নট ইকুয়াল পি স্কয়ার বাই কিউ। এখন যদি পি স্কয়ার বাই কিউ এর নট ইকুয়াল হয়, তাহলে কি √2 কি এইটা কোন জায়গা থেকে আসছে, যে পি বাই কিউ আকারে আসছে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং √2 কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেহেতু সমান নয় তাই হচ্ছে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। যদি আমার এই অংশটুকু পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, তাই আমি কি করতে পারি, এটা কোন জায়গাতে আসছিল, যেহেতু মূলদ সংখ্যা, তো মূলদ সংখ্যা হলে পি বাই কিউ, যেহেতু পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, সুতরাং কি, সুতরাং √2 একটি অমূলদ সংখ্যা। অর্থাৎ এই লাইনের পর আরেকটা লাইন লিখতে হবে, সুতরাং √2 নট ইকুয়াল পি বাই কিউ। যেহেতু নট ইকুয়াল পি বাই কিউ, সুতরাং আমরা কি লিখতে পারি, √2 একটি অমূলদ সংখ্যা। যেহেতু ইকুয়াল হলে মূলদ সংখ্যা, তাহলে নট ইকুয়াল হলে অমূলদ সংখ্যা, সুতরাং √2 একটি অমূলদ সংখ্যা। √2 একটি অমূলদ সংখ্যা। তো আশা করি আপনারা এই ম্যাথটি বুঝতে পারছেন যে √2 কিভাবে অমূলদ সংখ্যা প্রমাণ করতে হয়। যদি আপনার বেসিক পার্টটা ক্লিয়ার থাকে এবং মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা সম্পর্কে ধারণা থাকে, তাহলে হচ্ছে আপনারা সহজেই এই ম্যাথটি বুঝতে পারবেন এবং এই সমস্ত সকল ম্যাথ, অর্থাৎ যে কোনো সংখ্যার বর্গমূলে একটি অমূলদ সংখ্যা আপনারা নির্ণয় করতে পারবেন। এরকম অনেক ধরনের ম্যাথ আছে, √3 একটি অমূলদ সংখ্যা, তারপরে যে পার্টের অংশে আছে অনেকগুলো, যে √5, √7, √10 সবগুলো হচ্ছে অমূলদ সংখ্যা প্রমাণ করতে হবে। এই নিয়মে আপনারা সবগুলো প্রমাণ করতে পারবেন। তো আশা করি আপনারা এই ম্যাথটি বুঝতে পারছেন এবং
এই যে বেসিক পার্টটা আমরা শুরু করছিলাম, এই বেসিক পার্টটিও আপনারা বুঝতে পারছেন। তাহলে আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা দেখব যে অনুশীলনী সমাধান বা অনুশীলনী ম্যাথের যে সমাধানগুলো কিভাবে সমাধান করতে হয় বা অঙ্কগুলো কিভাবে সলভ করতে হয় সেটা আমরা দেখে নিব। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।